প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দশম অধ্যায়, সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে উদ্দীপকে একটি ছক দেওয়া আছে। ক্রমিক নং দেশের ভিতরে দেওয়া আছে যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা দেওয়া আছে, মাথাপিছু আয় মার্কিন ডলারে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, 2010 সালে বাংলাদেশে কোন ক্ষেত্রে সাফল্যের জন্য জাতিসংঘের পুরস্কার লাভ করেছে? দ্বিতীয় প্রশ্ন, জনসংখ্যা নীতি বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, উপরের তালিকা অনুসারে বাংলাদেশের উন্নয়নের পথে বাধা কোনটি বর্ণনা করো? এবং সর্বশেষ প্রশ্ন, ছকে বর্ণিত দুইটি দেশের অভিজ্ঞতার আলোকে কিভাবে বাংলাদেশের জনসম্পদ সমৃদ্ধ হতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, 2010 সালে বাংলাদেশ কোন ক্ষেত্রে সাফল্যের জন্য জাতিসংঘের পুরস্কার লাভ করেছে? এর সমাধান হবে, 2010 সালে বাংলাদেশ শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্যের জন্য জাতিসংঘের পুরস্কার লাভ করেছে। দ্বিতীয় প্রশ্ন ছিল, জনসংখ্যা নীতি বলতে কি বোঝায়? সাধারণভাবে দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকেই দেশটির জনসংখ্যা নীতি বলা হয়। দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এ নীতি প্রণয়ন করা হয়। এ নীতির লক্ষ্য হল জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের নাগরিকদের জীবনমান উন্নতি এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। তৃতীয় প্রশ্ন ছিল, উপরের তালিকা অনুসারে বাংলাদেশের উন্নয়নের পথে বাধা কোনটি বর্ণনা করো? উপরের তালিকা অনুসারে বাংলাদেশের উন্নয়নের পথে বাধা হল অধিক জনসংখ্যা। জনসংখ্যা ও উন্নয়ন এই দুটি একে অপরের সাথে সম্পর্কিত। উদ্দীপকের তালিকায় দেখা যায় বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন লোক বাস করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ভারতে প্রতি বর্গ কিলোমিটারে লোক বাস করে যথাক্রমে 36 জন ও 473 জন। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ভারতের আয়তনের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। জনসংখ্যার তুলনায় সম্পদের পরিমাণও কম। স্বল্প সম্পদের মাধ্যমে বিপুল পরিমাণ জনসংখ্যার চাহিদা মেটানো সম্ভব নয়, ফলে দেশের উন্নয়নও সম্ভব নয়। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় মাত্র 2784 মার্কিন ডলার, যেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের মাথাপিছু আয় যথাক্রমে 81,695 মার্কিন ডলার এবং 2,484 মার্কিন ডলার। বাংলাদেশের মাথাপিছু আয় কম হওয়ার প্রধান কারণ অধিক জনসংখ্যা এবং এটি বাংলাদেশের উন্নয়নের পথে প্রধান বাধা। সর্বশেষ প্রশ্ন ছিল, ছকে বর্ণিত 2 নং দেশের অভিজ্ঞতার আলোকে কিভাবে বাংলাদেশ জনসম্পদে সমৃদ্ধ হতে পারবে বলে তুমি মনে করো? মতামত দাও। ছকে বর্ণিত 2 নং দেশ হচ্ছে ভারত। ভারতের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের জনসম্পদে সমৃদ্ধ হতে পারবে। ভারতে বিপুল পরিমাণ জনসংখ্যা বিদ্যমান, কিন্তু ভারতের এই বৃহৎ জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। বিশেষ করে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারত আজ এগিয়ে। এমনকি যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও তথ্য প্রযুক্তি খাত 23% ভারতীয় দক্ষ জনশক্তির উপর নির্ভরশীল। সুতরাং আমাদের দেশেও তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধন করে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব। দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগোষ্ঠী, বিশেষ করে তরুণদের জন্য শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে জনসংখ্যাকে অনায়াসে জনসম্পদে পরিণত করা সম্ভব। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম ও সফট স্কিলের সক্ষমতা অর্জন এবং আরও কিছু কৌশল গ্রহণ করে বিপুল পরিমাণ জনসংখ্যাকে সম্পদে পরিণত করা যেতে পারে।
এই ছিল সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। এরই সাথে 10ম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।